রাতের ট্রেনে সেই মেয়েটা। রাত্রির ট্রেনের একটা আলাদা গন্ধ আছে। কয়লার ধোঁয়া, পুরানো কাঠের সিট, আধঘুমে দুলতে থাকা মানুষ, আর দূরে কোথাও স্টেশনে ঘন্টা। সব মিলিয়ে সে যেন অন্য এক জগৎ। সেই জগতেই সেদিন অয়ন প্রথম বুঝেছিল মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যাকে কেবল ঘটনাচক্র বললে ভুল হয়। অয়ন ছেলেটি নিতান্তই সাধারণ। কলকাতার উত্তরাঞ্চলের এক পুরানো ভাড়া বাড়িতে মাকে নিয়ে তার সংসার। বাবা বহুদিন গত হয়েছেন। লেখাপড়া মন্দ করেনি, কিন্তু চাকরি নামক বস্তুটি যেন তার ভাগ্যের সঙ্গে চির বৈরিতা করে এসেছে। একদিন সকালে মা বলেছিলেন, আজ মঙ্গলবার বাবা, বেরোনোর সময় একটু মাকে নাম করে যা। অয়ন তখন জুতোর ফিতে বাঁধছিল। হেসে বলল, মা, চাকরি দেবেন ইন্টারভিউ বোর্ড, কালী ঠাকুর নন। বৃদ্ধা মা দীর্ঘশ্বাস ফেলেছিলেন। সেই দীর্ঘশ্বাসে দুঃখের চেয়ে অসহায়তাই বেশি ছিল। সেদিন রাতে দুর্গাপুরগামী ট্রেনে উঠল। পরদিন একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ। বহু আশার শেষ প্রদীপ যেন। ট্রেন প্রায় ফাঁকা। জানালার বাইরে অন্ধকার ছুটে চলেছে। কোথাও কোথাও দূরের গ্রামের আলো জোনাকির মতো জ্বলছে। অয়ন একা বসেছিল। এমন সময় পরের স্টেশন থেকে একটি মেয়ে এসে উঠল। সাদামাটা শাড়ি, হাতে কাপড়ের ব্যাগ, কপালে লাল টিপ, মুখখানি বড় শান্ত। মেয়েটি এসে সামনের বেঞ্চে বসল। ট্রেন ছাড়তেই সে মৃদু স্বরে জিজ্ঞেস করল, আপনি আপনি কি দুর্গাপুর যাচ্ছেন? অয়ন মাথা নাড়ল। ইন্টারভিউ? মেয়েটি আবার জিজ্ঞেস করল। অয়ন এবার একটু অবাক হয়ে তাকালো। হ্যাঁ, আপনি? মেয়েটি হেসে বলল, আমারও কাল পরীক্ষা। মেয়েটির নাম নন্দিনী। কথা হতে লাগলো। তবে নন্দিনীর কথার মধ্যে একটা আশ্চর্য স্থিরতা ছিল। আজকালকার মেয়েদের মধ্যে যেরকম তড়িঘড়ি ভাব দেখা যায় তা নয়। যেন অনেক দিনের পরিচিত কারোর সঙ্গে সহজভাবে কথা বলছিল অয়ন। একসময় ট্রেন একটা ছোট স্টেশনে দাঁড়ালো। চারপাশ প্রায় অন্ধকার। দূরে একটা প্রদীপের আলো কাঁপছে। নন্দিনী জানালার বাইরে তাকিয়ে বলল, এই স্টেশনে ট্রেন একটু বেশিক্ষণ থামে, কারণ এখানে একটা খুব জাগ্রত কালী মন্দির আছে। আমি প্রতিবার গেলে এখানেই নামি। অয়ন একটু হাসল। আপনি খুব ভক্ত বুঝি? হ্যাঁ, মেয়েটি শান্তভাবে বলল। তবে ভয় থেকে নয়, মায়ের ভরসা থেকে। কথাটা অয়নের কেমন যেন লাগলো। নন্দিনী আবার বলল, আপনিও চলুন না। আমি এইসব মানি না। না মানলেও ক্ষতি নেই। কখনো কখনো মন্দিরে মানুষ দেবতার জন্য যায় না, নিজের মনটাকে খুঁজতে যায়, একটু শান্ত করতে যায়। আর না মানলেও আমার সঙ্গে একটু চলুন না, কারণ রাত্রিবেলা একটা মেয়ের সঙ্গে গিয়ে মেয়েটা সাহস তো জোগান। কেন জানি না, অয়ন আর আপত্তি করল না। দুজনে নেমে পড়ল। স্টেশন থেকে
একটু ভিতরে সরু পথ, দুপাশে বড় বড় শিরীষ গাছ আর তেঁতুল গাছ, বাতাসে কাঁচা মাটির গন্ধ। দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। পথের শেষে ছোট্ট একটা কালী মন্দির, মাটির প্রদীপ জ্বলছে, ঘণ্টা ঝরছে, আর সেই নির্জনতায় মন্দিরটা যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। নন্দিনী ভক্তি ভরে প্রণাম করল, তারপর পূজারীর কাছে থেকে ফুল আর প্রসাদ নিয়ে অয়নের হাতে দিল। অয়ন একটু ইতস্তত করল। আমি তো। নন্দিনী মৃদু হাসল। মায়ের প্রসাদ না খান, একটা মিষ্টি মুড়ি মনে করেই খান, বিশ্বাস অবিশ্বাস করার তো দরকার নেই। অঞ্জনয় ওর কথাটা অস্বীকার করতে পারল না। অয়ন প্রসাদটা মুখে দিল। ঠিক তখনই হঠাৎ কোথা থেকে একটা ঠান্ডা বাতাস নেমে এলো। মন্দিরের ঘণ্টা নিজে থেকে দুলে উঠল, ঢং ঢং। রাত্রির নিস্তব্ধতায় সেই শব্দ শুনে অয়নের বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। বহুদিনের জমে থাকা ক্লান্তি যেন একটু নরম হলো। ফের ট্রেনে উঠে অয়ন আর নন্দিনী এর সঙ্গে বেশি কথা বলতে পারল না। বারবার তার চোখের সামনে সেই মন্দিরের প্রদীপটা ভেসে উঠছিল। পরদিন সকালে ইন্টারভিউ। অদ্ভুতভাবে অয়ন দেখল আজ সে একটুও ভয় পাচ্ছে না। এতদিন যেসব প্রশ্নে গুলিয়ে যেত, আজ সেগুলোর উত্তর যেন সহজেই মুখে চলে আসছে। ইন্টারভিউ শেষে বাইরে বেরিয়ে এসে নন্দিনীকে দেখল। মেয়েটির মুখে শান্ত হাসি। দুপুরে ফল বেরোলো, দুজনে নির্বাচিত। অয়ন কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না। নন্দিনী ধীরে বলল, বলেছিলাম না, ভরসা রাখতে হয়। অয়ন ধীরে ধীরে আকাশের দিকে তাকালো। কোথাও যেন তার ভিতরের দীর্ঘ অবিশ্বাসটা ভেঙে পড়ছে। ফেরার আগে সে বলল, আমরা কি আর একবার সেই মন্দিরে যেতে পারি? নন্দিনীর ঠোঁটে মৃদু হাসি ফুটল। তারপর কেটে গেল কয়েক বছর। অয়ন চাকরিতে উন্নতি করল। দুই পরিবারের সম্মতিতে নন্দিনীর সঙ্গে তার বিয়ে হলো। আজও প্রতি কালী পুজোয় তারা সেই নির্জন মন্দিরে যায়। অয়ন যখন প্রদীপ জ্বালে, তখন তার মনে হয় মানুষের জীবনে সব যুক্তির বাইরে হয়তো সত্যিই একটা অদৃশ্য করুণা কাজ করে, যাকে কেউ ভাগ্য বলে, কেউ ঈশ্বর বলে, আর কেউ মা কালী।